2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রায় প্রতিনিয়ত আপডেট থাকছে যে কাউন্সিল কেমন উত্তর দিয়ে পাঠিয়েছে এবং পরীক্ষকরা কিভাবে খাতা দেখছেন, কীরকম নম্বর দিচ্ছেন এবং একটি কোশ্চেনের বড় প্রশ্নের কোথায় মান কিভাবে বিভাজন করা হচ্ছে, কোথায় ডবল উত্তর বা কোথায় কীরকম উত্তর দিচ্ছেন, এই সব বিষয়ে পাস ফেল এইসব নানান বিষয়ে থাকছে। তো আজকের বিষয় ইতিহাস। ইতিমধ্যে আমরা কয়েকটি সাবজেক্টের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। আর ইতিহাসের পর্বে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই জানো যে প্রতিদিনই আমরা উত্তর দিয়েছি এবং সেখানে একটা প্রশ্নে আমরা উত্তর দিইনি, প্রথমে দিয়েছিলাম পরে কারেকশন করেছিলাম, কিন্তু সন্দেহ থাকায় অর্থাৎ ইতিহাস মাস্টারমশাইদের সন্দেহ থাকায় বিভিন্ন বই বিভিন্ন রকম উত্তর থাকায় আমরা সেই উত্তরটা একটু অ্যাভয়েড করেছিলাম। তো যেটা আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? কাউন্সিল উত্তর দিচ্ছে ব্রিটিশরা, বাকি কিন্তু উত্তর এক। অর্থাৎ আমরা আমাদের যারা ভিডিও দেখেছ তারা উত্তর নিশ্চয়ই মিলিয়েছ যে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা একদম নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করেছি ইতিহাস স্যারেদের সঙ্গে আলোচনা করে। তাই সে প্রশ্নটা MCQ হোক কিংবা SAQ হোক, আমরা MCQর পরে যে জায়গায় যাব সেটা হচ্ছে SAQ। নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো এই বিষয়টা। আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন, এটা আমেরিকা ভেসপুচি, এগুলো আমরা উত্তর দিয়েছি। যেখানে যেটা যাব সেটা হচ্ছে কি রাউতারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল। দুটো অ্যান্সার কাউন্সিল দিয়েছেন, এক হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, এক হচ্ছে দক্ষিণ ভারত। তোমরা যদি দুটোর মধ্যে একটা অ্যান্সারও লিখে এসে থাকো তাহলে কিন্তু 1 নম্বর পাবে। আমরা অবশ্যই যাচ্ছি যে কে কীরকম নম্বর পেয়েছো সেটা যাচ্ছি। তার আগে যে প্রশ্নগুলো, স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো। অনেকেই লিখছিলেন যে মাতঙ্গিনী হাজরা হবে কি না। কাউন্সিলের অ্যান্সারে কিন্তু মাতঙ্গিনী হাজরা নেই। অর্থাৎ এখানে যেগুলো দিয়েছে ননিবালা দেবী, ঝুড়িওয়ালা দেবী, বীণা দাস, প্রীতিলতা ওয়েদ্দার, কল্পনা দত্ত, সুনীতি চৌধুরী, উজ্জ্বলা মজুমদার, এদের নামগুলো এসেছে, বাকি নামগুলো নেই। বাকি তারপর প্রথম নির্জোট সম্মেলন হয়েছিল বাংদুং সম্মেলন, ভারত চীন যুদ্ধ 1962, যেটা স্বাধীন ভারতের উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়? এটা PV নরসিংহ রাওয়ের আমলে এসেছিল। এরপর আমরা চলে আসি বড় প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে, যেখানে প্রথম প্রশ্ন ছিল যে সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা হলে যখন ডিউটি দিচ্ছিলাম মনে পড়ছে যে ছাত্ররা বুঝতেই পারেনি যে মিউজিয়াম সংগ্রহশালা এক কিনা, অর্থাৎ মিউজিয়াম পড়েছি যে সংগ্রহশালা পড়েছি, অনেকেই উত্তর লিখেনি। এখানে যে মার্কস ডিভিশন রয়েছে ভূমিকা এবং সংগ্রহশালার অর্থ, এটাতে আছে 1 শ্রেণীবিভাগ, 6খানা শ্রেণীবিভাগ তোমাকে লিখতে হচ্ছে। এটা যে ঐতিহাসিক, প্রত্নতত্ত্ব, জীবনীমূলক, আর্ট অর্থাৎ শৈল্পিক, বৈজ্ঞানিক, প্রযুক্তি এবং প্রাকৃতিক, উদাহরণসহ। তবে সেখানে 6 নম্বর, উপসংহারে 1 নম্বর, 8 নম্বর। নেক্সট যে প্রশ্নটা ছিল অথবা স্মৃতিকথার সংজ্ঞা লেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে এখানে সংজ্ঞা, উদাহরণ, সেখানে জীবন স্মৃতি, 71-এর ডায়েরি, জীবনের জলসা ঘরে, এই সংক্রান্ত অংশে নাম্বার হচ্ছে 4। এটা কিন্তু ডিটেলসে লিখতে হচ্ছে। আর তার সাথে স্মৃতিকথার গুরুত্ব মিনিমাম 4টে ইতিহাস লেখায় বা এদের কি গুরুত্ব ছিল সে বিষয়টা যারা লিখেছ তাদের কিন্তু মার্কস এসেছে। কিন্তু নতুবা এই জায়গাটাতে মার্কস সেভাবে এই যে 4 নম্বরের ক্ষেত্রে, এই 4 নম্বরের ক্ষেত্রে সংজ্ঞাতে 4 নম্বর দিচ্ছেন না। অনেকে প্রশ্নকর্তা কিন্তু সংজ্ঞাই চেয়েছে, কিন্তু উত্তর লেখার সময় দেখছি কাউন্সিল আরও অনেকগুলো পয়েন্ট সেখানে উল্লেখ করছে। এই জায়গাটায় প্রবলেম যে আমি উত্তর কতটা লিখব সেটা তো প্রশ্নকর্তার বলে দেওয়া উচিত, কিন্তু উত্তর দেওয়ার সময় প্রশ্ন যারা খাতা দেখছেন উত্তরকর্তা অর্থাৎ যিনি এই যে উত্তর কি পয়েন্ট লিখবে তার কার পরিপ্রেক্ষিতে কি নম্বর দেওয়া হবে,
এটা কিন্তু আমার একটুকু অন্যরকম ঠেকেছে, এটা আমার ভালো লাগেনি বিষয়টা। কারণ স্টুডেন্টদেরকে সেরকমই প্রশ্ন করো, তার পরিপ্রেক্ষিতে মানের বিচার সেইভাবেই হোক। প্রশ্নকর্তা যদি চাইতো যে স্মৃতিকথার সংজ্ঞা উদাহরণ সহ ব্যাখ্যা দাও, তাহলে আলাদা বিষয়। কিন্তু সংজ্ঞা লিখেছো তুমি 4 নম্বর, ওখানে পাঠে ভাগ লিখছো, আবার লেখার সময় অনেকগুলো পাঠ বলছি, এটা আমার ক্ষেত্রে মনে হয়েছে অন্যায়। তোমরা অবশ্যই বলবে তোমরা কি বলতে চাইছো। ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব, ভূমিকার পরে লিখতে হচ্ছে সামাজিক ডারউইন তত্ত্ব। আর শ্বেত চামড়া বা শ্বেত যে অর্থাৎ সাদা চামড়া শ্রেষ্ঠ যে কিপলিংয়ের তত্ত্বটা ছিল না, সেই কিপলিংয়ের তত্ত্বটাকে ব্যাখ্যা করতে হবে। এবং সেই সময় ঔপনিবেশিক ভারতে এর প্রভাব লিখতে হচ্ছে। তারপরে উপসংহার, এই এতগুলো বিষয় লিখলে পরে ওই 8 নম্বরটা আছে। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ছিল, কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল, সংজ্ঞা, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অবসানের কারণ, উপসংহার। অর্থাৎ ভূমিকা, উপসংহার, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, এই যে বিষয়গুলো কিন্তু চেয়েছে। শিক্ষা ও সমাজ সংস্কারে 4 খেয়াল করে দেখো। ভূমিকাতে 1 নম্বর বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের যে মূল বিষয়, বাংলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন, বাংলায় সংস্কৃত এবং ব্যাকরণ বিষয়ে বই লেখা, উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী, বর্ণপরিচয়, এই সমস্ত বইগুলো। সমাজ সংস্কারের বিধবা বিবাহ, এটা। আর তারপরে মূল্যায়ন, অর্থাৎ তিনি এই দুটো ক্ষেত্রের তার মূল্যায়ন কি সেটা লিখতে হচ্ছে। 1935 সালে ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল, কীভাবে ব্রিটিশরা এই আইনটির ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল। অর্থাৎ এই আইনের ব্যাকগ্রাউন্ডটা লিখতে, কেন এই আইন প্রস্তুত করা হয়েছিল, তার পিছনের ইতিহাসটা কী সেটা লিখতে বলছে। আইনের প্রধান শর্ত, 4টে শর্ত ব্যাখ্যা করতে হবে। সিতে বলছে ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা কীভাবে হয়েছিল সেটা। ডিতে বলছে মূল্যায়ন, অর্থাৎ এখানেও 4টে পার্টে নাম্বারগুলো বিভাজন ঘটিয়েছে। এরপরে বলি নাম্বারের বিষয়ে। অ্যাকচুয়ালি এখানে যে সমস্ত স্যারেরা ইতিহাসের খাতা পেয়েছেন, অ্যাকচুয়ালি আমাদের এখানে যে খাতাগুলো এসেছে সেটা কিন্তু খুব একটা ভালো লেভেলের খাতা নয়। একটি সেন্টারের খাতা এসেছে, মানে 1টি বা 2টি সেন্টারের খাতা এসেছে। খাতার মান মোটেই ভালো নয়। তাই বাংলা হোক, তাই ইংরেজি হোক, তাই ইতিহাস হোক, তাই ভূগোল হোক, যাই হোক, ইতিহাসেও যে কয়েকজন খাতা দেখছেন তারা মোটামুটি 100 খাতা প্রত্যেকেই দেখছেন, তো মোর দেন 15% ফেল আছে। 70 নাম্বার, অর্থাৎ 80-র মধ্যে 70 মার্কসও কিন্তু আসছে না। তো যাই হোক, এখন কি আর করা যায়, যেমন তোমরা লিখিয়েছো সেরকম নম্বর। আবার এই যে নাম্বারের বিভাজনের কারণে নাম্বার অনেক সময় কম হচ্ছে। ইতিহাসে এখনও পর্যন্ত যে এখানে খাতা দেয় তাদের মধ্যে হাইয়েস্ট 68 এসেছে, লোয়েস্ট কিন্তু 7। তো যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই পাস করবে। যারা কিছুই লেখা নেই, কোনো রকমে লিখেছো, তাদের হয়তো এইরকম নাম্বার আসছে। সেই জন্যে আমি এটা নিয়ে বেশ কিছু বলতে চাইছি না। 6 নম্বরে ক্রিপস মিশনের প্রস্তাবগুলো ছিল কি ছিল, এই মিশন ব্যর্থ হলো কেন। ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পিছনে ক্রিপস মিশন যে প্রস্তাব হয়েছিল, অর্থাৎ ক্রিপস মিশন গঠনের কেন হয়েছিল, তার কী কী সেটা, তার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, এই প্রেক্ষাপটটা কী আর কি। তারপর কে সদস্য ছিলেন সেখানে। নেক্সট হচ্ছে কী কী প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রতিক্রিয়া কী হয়েছিল। প্রতিক্রিয়া মূলত কংগ্রেসের নেতৃত্বে তখন গান্ধীজি কী প্রতিক্রিয়া দিয়েছিলেন আর মুসলিম লীগ কী প্রতিক্রিয়া দিয়েছিল, দুটো আলাদা আলাদাভাবে লিখতে হচ্ছে। এবং ব্যর্থতার কারণ। এই বাকি প্রশ্নগুলো যদি কারো মনে হয় যে জানতে চাইছো যে কী কী, সেটা আমি কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করলে আমি সেখানে উত্তর দেব অবশ্যই। আর তোমাদের একটা কথা বলে রাখি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আপলোড করেছি কলেজের ভর্তির বিষয়ে বা অন্যান্য সাবজেক্টে, সেগুলো কিন্তু ভিউ সেভাবে নেই। তোমাদের মধ্যে CUET সম্পর্কে আমি বলছি যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড হয়েছে, একটু দেখো, ভবিষ্যতে কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।